চীন, পাকিস্তান ও বাংলাদেশের ভয়ে ভারতের সশস্ত্র বাহিনীতে তোলপাড়। কি হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। দর্শক, এই কথাটা দিয়ে শুরু করি। শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে বাধ্য করা হবে এবং প্রভাবশালী মুজিবের দল বাংলাদেশ আওয়ামী লীগের এমন ন্যাক্কারজনক পরাজয় ঘটবে, এটা যেমন কেউ কোনো কালেও ভাবেনি। এমনকি যারা অনবরত বিদেশে থেকে নানা বিশ্লেষণে হাসিনার পতন অবশ্যই হবে বলে বলে বাংলাদেশের মুক্তিকামী মানুষদের উৎসাহ জুগিয়েছেন, তারাও ভাবেননি যে এত সহসাই হাসিনার পতন ঘটবে। কিন্তু এটা ঘটেছে। এটা এখন দিবালোকের মতো চরম বাস্তব। মোদির ক্ষেত্রেও যে এমনটা যে কোনো সময় ঘটতে পারে তা এই মুহূর্তে বিশ্বাস না হলেও যখন হয়ে যাবে তখন দেখা যাবে মোদির জন্য এবং ভারতীয়দের জন্য আসলে কি অপেক্ষা করছিল। ভারতীয়রা বাংলাদেশে সেই ৭১ থেকেই দূরবর্তী শাসন করে আসছে বাংলাদেশে, সেটাও সবাই জানে। আর হাসিনার আমলে তা ছিল সোনায় সোহাগা অবস্থায়। মনে আছে নিশ্চয়ই, হাসিনা ভারতের মাটিতে অনুষ্ঠিত এক আয়োজনে অংশ নেবার সময় সেখানকার রাজনৈতিক নেতৃত্ব তাকে ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেছিল। হাসিনা তখন কোনো রকম কারেকশন করে দেননি সে সময়। সাম্প্রতিক সময়েও বিভিন্ন প্রতিবেদনে এসেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেমন আজীবন থাকতে চেয়েছিলেন, ঠিক তেমনিভাবে ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী হবার বাসনা প্রকাশ করেছিলেন। এখন আপাতত সব অতীত। তবে এটা ঠিক, বেঈমানদের শয়তানি কাজ কখনো থেমে থাকে না। হাসিনাও মোদির প্রশ্রয়ে নানা কল রেকর্ড ইচ্ছে করেই প্রকাশ করে বাংলাদেশে আবারও হাসিনার দলের প্রচার বাড়াতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ শক্ত করেই ভারতীয় সংবাদ মাধ্যমে ভারত সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। পানির ন্যায্য হিস্সা, দ্বিপাক্ষিক চুক্তি, সীমান্তে হত্যা ইত্যাদি ইস্যুতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মোদিকে টেলিফোন করে সে বিষয়ে জানিয়েছেন। এছাড়া ছাত্র জনতা ডম্বুর বাঁধ ও তিস্তার স্লুইস গেইট পর্যন্ত যাবার আয়োজন করেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তার নাম ফেলানি হত্যার প্রতিবাদ নামে রাস্তার নামকরণ করেছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, কোনো বেঈমান স্বার্থান্বেষী মহল তথা ভারতকে এতটুকু ছাড় দেয়া হবে না কোনো দ্বিপাক্ষিক ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ইত্যাকার নানা ইস্যুতে মোদী সরকার খুব চিন্তায় আছে। পাশাপাশি সেভেন সিস্টার্স নিয়ে উত্তেজনা ও সহিংসতায় মোদির মাথাটা খারাপই হয়ে গেছে। ভারতের ভেতরে চীনের ৬০ কিলোমিটার পর্যন্ত দখল হয়ে যাওয়া এবং চীনের সেনা ঘাঁটি করার ইস্যুটি নিয়ে রীতিমতো নিদারুণ অবস্থার মধ্যে পড়েছে ভারতীয় সরকার। ইতোমধ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ায় দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা ১৭ তারিখে থেকে বৈঠক করছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৈঠকে দেশটির অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ বিষয়ে নানা তথ্য ও প্রতিবেদন প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং তাদের ভাষায় কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব আসন্ন প্রধান নিরাপত্তা উদ্বেগ হিসেবে বৈঠকে আলোচনার জন্য এজেন্ডা হিসেবে এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হল চীনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এবং পাকিস্তানকে দেয়া সামরিক সহায়তা। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই বৈঠকটি ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌবাহিনী সদর দপ্তরে ৪ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হচ্ছে প্রথম সম্মেলন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের পর এই বৈঠকের ঘোষণা এলো। এর আগে লখনৌতে রাজনাথ যৌথ কমান্ডারদের সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। এনডিটিভি আরও জানিয়েছে, বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও আলোচনায় তোলা হয়েছে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় উচ্চমাত্রার কার্যক্রমিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া এডেন উপসাগরে নৌবাহিনীর কার্যক্রমগুলোও পর্যালোচনা করা হচ্ছে, যেখানে এই বছরের শুরুতে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সফলতা পেয়েছে তারা। ভারতের নৌবাহিনী বছরে ২ বার কমান্ডারদের সম্মেলন করে, যেখানে সব ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও উপস্থাপনা দেন। এরই মধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন নরেন্দ্র মোদী ও তার সামরিক প্রধান।
এই খবর পেয়ে বাংলাদেশে যারা অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, পরে তারা বুঝতে পেরেছে বাংলাদেশ এখন আর আগের সেই হাসিনার পাচাটা রাষ্ট্র হয়ে নেই, এখন স্বয়ংসম্পূর্ণ এক বিপ্লবী রাষ্ট্র। ভারতের প্ররোচনায় ছাত্র ও জনতার গণহত্যাকে বিপ্লবীরা ভোলে নাই। তাই তো ভারত থেকে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে চুবিয়ে মারার পরিকল্পনা করলেই এদেশের মানুষ তাদের সর্বস্ব দিয়ে বন্যার্তদের সহায়তা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। টিএসসির সেই দৃশ্যের কথা মনে করে দেখুন, রাস্তার ত্রাণবাহী গাড়ির বহরের কথা স্মরণ করে দেখুন। এদেশটাকে ওই হাসিনা, আওয়ামী দোসররা ছাড়া বাকিরা কত ভালোবাসে। এত কিছুর পরও মোদী সরকার আবার কিভাবে দুর্গাপূজার উৎসব পালনের জন্য ইলিশ মাছ চায়? উপদেষ্টা দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইলিশ দেয়া হবে না। এমন কোনো চমৎকার সম্পর্ক ভারতের সাথে নেই যে আনন্দে গদগদ হয়ে তথাকথিত বন্ধুরাষ্ট্রকে ইলিশ মাছ দিতে হবে। ফলে নানাভাবেই ভারতকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ আর তাদের দাসী হাসিনার বাংলাদেশ নেই। এ এক অন্য বাংলাদেশ এখন, যার বুক জুড়ে এখনও জলজল করছে ওই দুহাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়ানো সাঈদ আর মানবতার ফেরিওয়ালা মুগ্ধ সহ পুলিশের গাড়ি থেকে ফেলে দেয়া ইয়ামিনদের বাংলাদেশ। ভারতের প্রতিরক্ষা বাহিনী সমূহ এখন কান লাল করে সতর্ক অবস্থায় আছে, কারণ তাদের দম্ভ শূন্যের কোঠায়। বুক পেতে দিয়ে যুদ্ধে জড়াবে, নিজের জীবন দেবে, রক্ত দিয়ে ভারতকে আগলে রাখবে, এমন হিম্মত ও ভারত ভূমির জন্য ভালোবাসা তাদের মধ্যে নেই। কিন্তু সেই হিম্মত ও সাহস আমাদের ছেলেদের আছে, আমাদের গণমানুষের আছে। তারা বুক পেতে দিয়ে নিরস্ত্র অবস্থায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জয় করে ঘরে ফিরবে। তাদেরকে দমানোর কেউ আর নেই। হাসপাতালের বিছানায় এখনও আহতরা কাতরাচ্ছে। এটা তাদের শারীরিক যন্ত্রণার বর্ণনা, কিন্তু তারা জানাচ্ছে আবারও যুদ্ধে যেতে হলে আবারও তারা যুদ্ধে যাবে। এক হাত নেই, দু চোখ নেই, পাও নেই, এমন অবস্থাতেও শুধু শরীরটাকে নিয়ে গড়িয়ে গড়িয়ে হলেও আবারও যুদ্ধে যাবে, জীবন দেবে। বিজয় ছিনিয়ে আনা তাদের নেশা। তাদেরকে কে বাধা দিতে পারবে? কেউ না, কেউ না। ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে এরই মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। তারা কোনোভাবেই তাদের সরকারের মুন্সিগিরির আচরণ পছন্দ করছে না, কোনো যুদ্ধেও তারা জড়াতে চাইছে না। এমন অবস্থায় মোদী সরকার খুব দুর্বল হয়ে পড়েছে, কোনো সিদ্ধান্ত তারা নিতে পারছে না। তাদের চারপাশে থাকা রাষ্ট্রগুলোর দিক থেকে ক্রমাগত হামলা ও নানা টার্গেটে পরিণত হচ্ছে তারা। এই অবস্থায় ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ছে। হাতছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স সহ অন্যান্য রাজ্য। চিকেন নেক দিয়ে ঘটে যেতে পারে ইতিহাসের সবচেয়ে মারাত্মক এক ঘটনা, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিশ্লেষকরা বলছেন, ভারত কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারে না। বিশ্বের যতগুলো দেশের সাথে ভারতের নানা প্রয়োজনে লেনাদেনা বা চুক্তি আছে, সব দেশের সাথেই ভারতের ঝামেলা আছে। জাতি হিসেবে ভারতীয়রা বেইমান জাতি এবং তারা জেনেটিক্যালি কাউকে বিশ্বাস করে না। বিশেষ করে হিন্দুত্ববাদী ভাবধারা থেকে সে দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র ব্যবস্থায় কোনো কালেই মুক্ত ছিল না। ফলে মোদি ও অন্য যে কোনো দলই ভারতের সিংহাসনে আসুক না কেন, একই তাদের নীতি থাকবে বাংলাদেশের ব্যাপারে। তাই ভারতকে কখনোই বিশ্বাস করা যাবে না। যে কোনোভাবেই হোক, দ্বৈত স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে বড় করেই দেখতে হবে। এটা সারা সময়ের জন্য, অর্থাৎ বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্য সব সময়ের ক্ষেত্রেই ভারতের সাথে নিজেদের স্বার্থটিকে কড়ায় গণ্ডায় বুঝে নিয়ে চুক্তিতে যেতে হবে। ইতোমধ্যে পাকিস্তানের সাথে পারমাণবিক সমর প্রযুক্তিগত বিষয়ে আলোচনা চলছে। পাকিস্তান থেকেই এই অফারটি এসেছে। এমন অবস্থায় ভারতের জন্য এটা মারাত্মক রকমের হুমকি এবং ঝুঁকির বিষয় যে বাংলাদেশকে তারা 53টি বছর ধরে পাকিস্তানের পরম শত্রু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে নিজেদেরকে বাংলাদেশের বন্ধু বলে বলে বাংলাদেশটাকেই খুবলে খুবলে খেয়েছে। সেই পাকিস্তান যদি সত্যি সত্যি সমরাঙ্গনে বাংলাদেশের সাথে চুক্তিতে যায়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে পারমাণবিক অস্ত্রের নিশানা নিঃসন্দেহে ভারতের দিকে তাক করা থাকবে। এমন পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই পড়তে হবে, এত সহসাই এটা কখনোই ভারত ভাবতে পারেনি এবং এটার জন্য প্রস্তুত ছিল না। তাই তাদের দেশের নিরাপত্তা ও দেশ রক্ষার্থে সতর্ক থাকছে ভারত। সশস্ত্র বাহিনীকে তারা আরও গুছিয়ে কাজ করার কথা বলেছেন মোদি। অপরপক্ষে আগে থেকেই পাকিস্তানের চোখ রাঙানি, চীনের থাবা, আফগানিস্তানের রক্তচক্ষু, রাশিয়ার চেপে বসা ইত্যাদি সামাল দেয়া ভারতের জন্য মারাত্মক কঠিন হবে। শেষে না দেশটাকেই হারাতে হয় ওই দেশগুলোর কাছে।
দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।